নয়না হাসছে। লোকটা একেবারে রসগোল্লার মতো কিউট, ইচ্ছে করে টুপ করে খেয়ে ফেলতে। ইস, আমার বরটা এত কিউট কেন? ইচ্ছে করছে দৌড়ে গিয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়তে। কতদিন তার উষ্ণ বক্ষে মাথা রাখিনি। পাশ থেকে তুষি বলল, ভাই একটু আসতে বল পীড়িতের কথা। ভুলে যাস না তোর পাশে একটা সিঙ্গেল অসহায় মেয়ে আছে, তার প্রতি একটু তো দয়া মায়া কর। জিয়ান টিভি বন্ধ করে বলল, ধুর, এত হট আর সুইট বউ থাকতে টিভি দেখবো কেন? আমি তো লাইভ শো দেখবো বেবি। লেটস ডান্স জানু। ওয়ে মিস্টার ড্রাইভার, আপনি বললেই আমি নাচবো? জানু, আজ রাত কা সিন বানা দো। ছি, কি সব কথা! তোমার ডার্টি মাইন্ড। আমি ছি বলার মতো কি বললাম জানু? এই তো একটু আগেই বলেন। জিয়ান উঠে এসে নয়নার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের একেবারে কাছে টেনে এনে বলল। কি বললাম? নয়না জিয়ানের শার্ট খামচে ধরে বলল, ছাড়ুন। ছাড়বো বলে তো ধরিনি জানু। আপনার মাথায় সবসময় এইসব ঘুরতে থাকে? সব? কোন সব? ওই যে ওইসব। সেটা আবার কি জানু? বুঝতে পেরেছি, জানুর গভীর আদর লাগবে। জিয়ান নয়নার ঠোঁটে চুমু দিয়ে তাকে কোলে তুলে বলল। চলো নাচবো দুজন। নয়না মৃদুস্বরে বলল। আমার এখন নাচতে ইচ্ছে করছে না। জিয়ান নয়নার কানের কাছে মুখ এনে বলল। নয়না হঠাৎ খেয়াল করলো সে বিছানায় বসে আছে, তাহলে জিয়ানের কোলে ওই মেয়েটাকে। নয়নে উঠে জিয়ানের সামনে দাঁড়ালো, অশ্রু টলমল চোখে জিয়ানের দিকে তাকিয়ে বলল। আপনি আমার সঙ্গে এরকমটা করতে পারেন না মিস্টার পাইলট রেজা চৌধুরী। আপনি আমার ব্যক্তিগত প্রিয় পুরুষ। নয়না ধরফরিয়ে উঠে বসলো। ঘর জুড়ে কেমন অন্ধকার। হাত দিয়ে বেড সাইড সুইচ অন করলো। আশেপাশে তাকিয়ে বুঝলো এতক্ষণে সে স্বপ্ন দেখছিল। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা অনুভব হচ্ছে। নয়না মোবাইল হাতে নিয়ে দেখলো রাত 3:30 বাজে। দ্রুত ফোনে ডাটা অন করলো। জিয়ান তাকে রিপ্লাই করেনি, এখনও তো তার ফ্লাইট নেই, বিশ্রাম নেওয়ার সময়, তবুও কেন রিপ্লাই নেই কেন? নয়না নিজেই কল করলো, সোজা ভিডিও কল। জিয়ান নিজের পোশাক খুলে সবে বাসার পোশাক পরেছে, ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিয়েছে, চোখ বন্ধ করে আছে। এমন সময় ফোনটা বেজে উঠল। কপাল কুঁচকে হাত বাড়িয়ে ফোনটা নিল বেডসাইড টেবিল থেকে। রঙ্গনা নিকনেমটা দেখে যেন জিয়ানের সব ক্লান্তি দূর হয়ে গেল। ঠোঁটের কোণে উকি দিল হাসির ঝলক। ফোন রিসিভ করতে ওপাশ থেকে কথা শুরু হলো। ফোন রিসিভ হতে নয়না এক নাগারে বলতে শুরু করলো। একদম ভালোবাসেন না আমায়? 2 দিনেই ভালোবাসা ফুরিয়ে গেছে, পুরনো হয়ে গেছি, তাই এখন আর ভালোবাসবেন কেন, তাই না? জিয়ান চুপচাপ নয়নার দিকে তাকিয়ে তার কথা শুনছে। নয়না আরো খেপে গেল। আশ্চর্য, এভাবে কেন তাকিয়ে আছেন? কথা বলার জন্য মুখ নেই নাকি? জিয়ান মৃদু হেসে বলল। এই গভীর রাতে এমন ভাবে সামনে এলে আর কিচ্ছু খেয়াল থাকে রঙনা? নয়না নিজের দিকে তাকালো। শর্ট টি শার্ট, যার ফলে পেট থেকে নাভি পর্যন্ত উন্মুক্ত। প্লাজো উঠে এসেছে বেশ খানিকটা। নয়না দ্রুত চাদর টেনে নিল। রাগে গজগজ করতে করতে বলল। অসভ্য। জিয়ান বুকে হাত দিয়ে বলল। আই নিড ইউ ডিয়ার বাটার মাশরুম। উফ, আজ আর ঘুম আসবে না। কেন এত রাতে এমন মোহনীয় রূপে ধরা দিলে? এখন নিজেকে কন্ট্রোল করব কি করে বেব? নয়নার রাগ হচ্ছে। লোকটার মাথায় কি সাধারণ কোনো বুদ্ধি নেই? জিজ্ঞেস করছে না আমি এত রাতে কেন কল করেছি? জিয়ান নিরাশ গলায় বলল। কি স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে মিসেস চৌধুরী? আপনি আমায় সত্যি ভালোবাসেন? শোনো না, ফোনটা কাটো। এই মুহূর্তে এসব কথা বলার কোনো ইন্টারেস্ট নেই আমার। নয়না কল কাটার আগে জিয়ান কল কেটে দিল। নয়না স্পষ্ট দেখতে পেল জিয়ানের রুমে এক নারী মূর্তির ছায়া, কাঁধ পর্যন্ত চুল, জিন্স আর শার্ট পরা মেয়েটা। নয়নার হৃদয়ে মুহূর্তে শূন্যতা ছড়িয়ে পড়ল। পুরো পৃথিবী সব সত্য তার কাছে মিথ্যা মনে হতে লাগলো। অন্তর কয়েকদিন ধরে জাহিনের উপর নজর রেখেছে। সে খোলা মাঠের এক প্রান্তে বসে আছে। আচ্ছা, সত্যি সত্যি কি জাহিন আমার বোনের খুনিদের সহযোগী? এটা কি করে সম্ভব? সেই ক্লাস 3 থেকে আজ পর্যন্ত আমরা কখনো একে অপরকে ছাড়া একটা চকলেট পর্যন্ত খাইনি। আমাদের বন্ধুত্ব রক্তের সম্পর্কের চেয়েও গভীর। সেই বন্ধু কি এমন জঘন্য কাজ করতে পারে? নাকি আমার কোথাও ভুল হচ্ছে? মাটির দিকে তাকিয়ে অন্তর বলল। আমি চাই না এসব সত্যি হোক। আমি চাই পৃথিবীর সব মিথ্যে হোক, তবুও তুই আমার বোনের খুনিদের সহযোগী না, এটা কখনো সত্যি হোক। অন্তর নিজের মনে বসেছিল। এমন সময় কেউ তার কাঁধে হাত রাখলো। অন্তর পেছনে তাকিয়ে বলল। আপনি? আমার আপনার হেল্প দরকার, প্লিজ আমাকে হেল্প করুন। কিসের হেল্প? তার আগে বলুন, আপনার চোখ ভেজা কেন? পুরুষ মানুষের চোখে পানি তো সহজে আসে না, এত কঠিন কাজ। মানুষের হৃদয়ে কিছু কষ্ট থাকে, যেগুলো ভাষা হয়ে বের হয় না কখনো। বলতে চাইলেও শব্দেরা মুখ ফিরিয়ে নেয়। বেদনাগুলো কেবল বুকের গহীনে চাপা পড়ে থাকে, অপ্রকাশিত এক নিঃশব্দ আরতি হয়ে। সে কষ্ট কোনোদিন প্রকাশ পায় না, শুধু জমে থাকা মেঘের মতো অনুভবের আকাশে। হৃদয় যখন আর সেই ভার সইতে পারে না, তখন মনে কালো মেঘ নামে, নীরবতা ঘনিয়ে আসে,
আর চোখের কোণেই হয় সেই বেদনার একমাত্র আশ্রয়স্থল। অশ্রুগুলো ঝরে পড়ে, ঠিক যেমন নির্জন বর্ষায় একলা কোনো বৃক্ষ কাঁদে। এই দুঃখের নেই কোনো সঙ্গী, নেই কোনো আশ্রয়, এক নিঃসঙ্গ পথ চলা। অন্তরের অন্তরালে জমে থাকে এক অমলিন মৌনতা। তুষি কিছুক্ষণ নীরব থেকে বলল, জানেন, আমি কঠিন কথা বুঝি না। খুব সহজ একটা মানুষ আমি, তবে এমন এক কঠিন জালে আটকে পড়েছি, বুঝতেই পারছি না এই জাল ছিঁড়ে কিভাবে বের হব। আমি কি হেল্প করতে পারি সেটা বলুন। শায়নার অনিকেতের বিয়ে হয়ে গেল। রাতের আধারে 4 জন মানুষকে সাক্ষী রেখে আল্লাহ তাআলার উপর ভরসা করে শায়না হয়ে গেল অনিকেতের বউ। শায়নার চোখের কোণে অশ্রু চিকচিক করছে। অনিকেত কাজী সাহেবকে বিদায় দিয়ে শায়নার দিকে তাকিয়ে বলল, জীবনটা ছেলে খেলা নয়, আর বিয়ে মানে এক বিশাল জার্নি। আপনি বুঝদার হয়েও অবুঝের মতো কাজ করলেন মিস শায়না। শায়না শাড়ির আঁচল টেনে মাথায় তুলে বলল, আসসালামু আলাইকুম ডিয়ার হাজব্যান্ড, আমি আপনার ওয়াইফ মিসেস অনিকেত মাহমুদ। সুতরাং নিজের সত্য বিয়ে করা বউকে আপনি করে বলবেন না। ভাবি, আপনার মতো মেয়েই দরকার ছিল অনিকেতের। আমাদের জন্য আপনাকে কষ্ট করতে হলো। কষ্ট কিসের, এ তো আনন্দের। আমার বন্ধুর বিয়ে বলে কথা, এত মহা খুশির কাজ। অনিকেত রাগ দেখিয়ে বলল, এসব মজা মনে হচ্ছে তোর? বিয়ে মানেই তো মজা দোস্ত, তুই জানিস না? না জানলে সমস্যা নেই, ভাবিজি তোকে জানিয়ে দেবে। চুপ কর নাহিদ, আমার কিছু ভালো লাগছে না। নাহিদ অনিকেতের কানের কাছে মুখ নিয়ে বলল, বউকে আদর সোহাগ করলেই ভালো লাগা শুরু হয়ে যাবে। আজকের মতো টাটা। নাহিদ বের হওয়ার আগে শায়নাকে বলল, ভাবি বেশি কিছু করতে পারিনি, যতটুকু সম্ভব এই রাতে ততটুকু সাজিয়ে দিলাম, বাকিটা কাল করব। শুভকামনা রইল ভাবি। জিয়ান কল কেটে সামনে তাকাতে রাগে তার কপালের রক ফুটে উঠল, চোখ দুটো লাল হয়ে উঠছে। আপনার সাহস কি করে হয় আমার রুমে অনুমতি ছাড়া প্রবেশ করার? জিয়ান ফোনটা কেটে রাগে গজগজ করতে করতে বলল, সাহস কি করে হয় আমার রুমে প্রবেশ করার? স্যার, আমার একটা দরকার ছিল। দরকার মাই ফুট, গেট লস্ট, জাস্ট লিভ। স্যার, আমার কথাটা শুনুন। মেয়েটা 2 কদম সামনে এগিয়ে এলো। জিয়ান তার সামনে থাকা আয়নায় ঘুষি মেরে বলল, এই মুহূর্তে আমার রুম থেকে বের হন, নির্লজ্জ বেহায়া ডার্টি মহিলা। অন্য হাতে গার্ডকে কল করে বলল, আপনাদের কেন কাজে রাখা হয়েছে? ঘাস কাটতে? এত রাতে আমার রুমে আসার সাহস কি করে কেউ পায়? আগামীকাল সকালে যেন এর মুখ আর না দেখি, এই অসভ্য মহিলার চেহারা যেন আর না দেখি। সিকিউরিটি গার্ড আসার আগে মেয়েটা জিয়ানের কাছে এগিয়ে গেল। জিয়ান নিজের সামনে থাকা ফুলদানি হাতে তুলে নিল। মেয়েটা 2 কদম পিছিয়ে বলল, স্যার, আপনি কাজটা ভালো করলেন না। আমি প্রমোশনের জন্য আপনার মনোরঞ্জন করতে এসেছিলাম। আমরা একই দেশের মানুষ। ছেলে হিসেবে আপনার ফিজিক্যাল নিড আছে। আজ রাতে আপনার সেই নিড আমি পূরণ করার জন্য স্বেচ্ছায় ধরা দিতে চেয়েছিলাম। আর আপনি? সিকিউরিটি গার্ড আসতে জিয়ান বলল, পাইলট রেজা চৌধুরী এত সস্তা নয়, কেউ যেন দ্বিতীয়বার এই দুঃসাহস না করে সেদিকে খেয়াল রাখবেন। বেডের উপর বসলো জিয়ান। পাইলট আর কেবিন ক্রু সহ সবার খাবার সার্ভ করে 3 জন মহিলা, তাদের মধ্যে একজন মিস রায়া। মেয়েটা এতটা নির্লজ্জ জিয়ান সেটা কল্পনাও করেনি। লজ্জা ছাড়া মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট। যার লজ্জা নেই সে যা খুশি করতে পারে। দরজা বন্ধ করে বেডে বসলো, মোবাইলটা হাতে নিল নয়নাকে কল করার জন্য। কিন্তু তার আগে ওপাশ থেকে কল এলো। একজন প্রাপ্তবয়স্ক যুবকের রুমে মধ্যরাতে একটা মেয়ে কেন প্রবেশ করে, এর উত্তর অজানা নয় নয়নারও। তবুও নিজের মনকে সে বোঝাচ্ছে হয়তো কোনো প্রয়োজনে এসেছে, অথবা কোনো বিপদ হতে পারে। নয়না 5 মিনিট অপেক্ষা করলো। এই 5 মিনিট তার কাছে 5000 বছরের মতো মনে হয়েছে। মোবাইল হাতে নিয়ে কাঁপা কাঁপা হাতে জিয়ানের নম্বরে ভিডিও কল করলো। রিং হচ্ছে না, যেন নয়নার হৃদয়কেও হাতুড়ি পিটাচ্ছে। জিয়ান সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করে বলল, তোর সইছে না বউ? নয়না হকচকিয়ে গেল। জিয়ানের পেছনের আয়নাটা ভাঙা, হাতে রক্ত লেগে আছে, তবুও মুখে হাসি। নয়না শান্ত স্বরে বলল, কোনো সুনামি ঘটিয়েছেন? আপনি নিজের রাগ সংযত করে রাখতে পারেন না কেন? তুমিই বলো। আমি রুমে ঢুকে দরজা নক করতে ভুলে গেছি, ড্রেস চেঞ্জ করে শুয়েছি। এই রাতে এই মেয়ের এত বড় সাহস না বলে আমার রুমে ঢুকে পড়ে। মেয়ে মানুষ, তার গায়ে তো হাত তোলা যাবে না, তাই এই হাল। নয়না জিয়ানের দিকে তাকিয়ে বলল, ফার্স্ট এড বক্স কোথায়? বক্সটা নিন আর এখনই হাতে ব্যান্ডেজ করুন। সেরকম জখম হয়নি জান। যা বলেছি তাই করুন। জিয়ান বক্সে হাতে অ্যান্টিসেপটিক লাগালো। নয়না মুগ্ধ নয়নে জিয়ানের দিকে তাকিয়েছে। এই মানুষটা আর কতভাবে তাকে মুগ্ধ করবে? কঠিন মানুষের ভালোবাসা আরো কঠিন। তাদের ভালোবাসায় কোনো যদি বা কিন্তু থাকে না। এভাবে কি দেখছো বউ? এমনিতেই মেজাজ খারাপ, তোমার সঙ্গে দেহ মন তোমাকে যাচ্ছে, তার উপর এভাবে তাকিয়ে থাকলে তো দিশেহারা হয়ে যাব। নয়না দৃষ্টি ঘুরিয়ে বলল, এত সুন্দর আয়নাটা ভেঙে ফেলেন, দয়া মায়া নেই?
দয়া মায়া ভালোবাসা সব আছে, কিন্তু তা শুধু তোমার জন্য বাটার মাশরুম। এই শুনছো? বলুন। তোমার চোখ দুটো মারাত্মক। আমাকে হত্যা করার জন্য তোমার দুটি চোখই যথেষ্ট। এ আবার কেমন কথা মিস্টার ড্রাইভার? এ হত্যা সেই হত্যা নয় গো রমনা, এ হলো হৃদয় হত্যা। তোমার দৃষ্টি সীমানার বাইরে আছে, তাই দৃষ্টির প্রখরতা আমাকে হত্যা করছে। ভালোবাসি তোমাকে প্রিয়তমা অর্ধাঙ্গিনী। কবে আসবেন আপনি? এই তো খুব তাড়াতাড়ি। আমিও যে ব্যাকুল হয়ে আছি। উফ, কবে যে তোমার উষ্ণ আলিঙ্গনে হৃদয় সতেজ করব। নয়না মৃদু স্বরে বলল। এখন ঘুমিয়ে পড়ুন, আমিও ঘুমাই। আমার রিপ্লাই কই যান? অপেক্ষা করুন মিস্টার ড্রাইভার। সংযোগ বিচ্ছিন্ন হল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভোর হতে বেশি বাকি নেই। নয়না বাইরে তাকিয়ে বলল। আমার শহরে ভোরের আলো, তোমার শহর মধ্যরাতের নিকষ কালো। এক আকাশের নিচে তবুও হাজার মাইলের দূরত্ব। তুষি কয়েকবার শ্বাস নিল, চোখ বন্ধ করে বলল। আমি যে ভুল মজার ছলে করেছি, আমি চাই না সে ভুলের মাসুল অন্য কেউ দিক। এত হেয়ালি না করে সোজা সাপটা বলুন। জাহিন চৌধুরী নয়নাকে পছন্দ করে। অন্তর উত্তর দিল না। তারপর? 3 বছর আগে নয়নার সঙ্গে জাহিনের দেখা হয় শপিং মলে। হয়তো সেদিনই প্রথম দেখায় প্রেমে পড়ে যায়। এরপর আমি আর নয়না স্কুল গেটে দাঁড়িয়েছিলাম। তখন আরেকবার দেখা হয়। নয়না যদিও খেয়াল করেনি, আমি খেয়াল করেছি। জাহিন ছেলে হিসেবে সুদর্শন, একজন সুদর্শন ছেলে আমাদের পিছু নিচ্ছে। ব্যাপারটা জোশ লাগলো আমার। প্রেমের প্রতি আমার ইন্টারেস্ট আগে থেকেই ছিল। নয়নার কাছে পড়াশোনা ছাড়া দুনিয়ার আর কিছুতেই ইন্টারেস্ট ছিল না। জাহিন একদিন আমাদের স্কুলের দারোয়ানের কাছে অনেকগুলো চকলেট পাঠায়, ক্যাডবেরি, কিটক্যাট। নয়নাকে দিতে বলে, কিন্তু নয়নাকে না পেয়ে দারোয়ান আমার হাতেই দিয়ে যায়। সঙ্গে একটা কাগজে নাম্বারও লেখা ছিল। এরপর শুরু হয় ফোন আলাপ। বিভিন্ন সময়ে অনেক গিফট সে পাঠায়। আমাদের প্রেম হয় ফোনে ফোনে। আমি কিন্তু টাইম পাস করেছিলাম। চকলেট, গিফট আর এত অ্যাটেনশনের লোভে আমার তখন প্রেমিক ছিল। এরপর এভাবেই চলতে থাকে। কথা হতো মাঝে মধ্যে, খুব বেশি না হলেও নিয়মিত টুকটাক কথা হতো। একদিন আমার বয়ফ্রেন্ড বিষয়টা জেনে যায়। সমস্যা হয় আমাদের মাঝে। আমি কথা বলা বন্ধ করে দিই, কিন্তু ততদিনে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। নয়না এই বিষয়ে কিছুই জানে না। নয়না বারবার বলে জাহিনের চাহনি ওর ভালো লাগে না। আমি বুঝি জাহিন নয়নাকে ভালোবাসে। মানুষ নিজের প্রথম প্রেম কখনোই বলতে পারে না। জাহিনও পারছে না। জাহিনের মনে হচ্ছে নয়না জাহিনকে ঠকিয়ে জিয়ানকে বিয়ে করেছে, অথচ বিয়েটা হয়েছে কাকতালীয়ভাবে। অন্তরের রাগ হচ্ছে তুষির উপর। 3 বছর আগে এই মেয়ে ছিল ক্লাস 9-এ বা 8-এ। ওইটুকু বয়সে এত কাণ্ড ঘটিয়ে ফেলেছে। বিরক্ত লাগছে তুষিকে। ইচ্ছে করছে ঠাটিয়ে একটা চড় মারতে। নিজের রাগ সংযত করে বলল। কতদিন কথা হয়েছে আপনাদের? প্রায় 1.5 বছর। কেমন টাইপ কথা হতো? খুবই সাধারণ কথা, তবে লাভ ইউ জান, লাভ ইউ টু জান, মিস ইউ জান, মিস ইউ টু জান, এই কথাগুলো আমাদের মধ্যে বেশি আদান প্রদান হতো। জাহিনের কাছে যান আর এসব স্বীকার করুন, নয়তো জানি না এর পরিণাম কি হবে। তুষি অন্তরের হাত আঁকড়ে ধরল, কান্নারত কণ্ঠে বলল। আমি জানি আমি ভুল করেছিলাম। বিশ্বাস করুন, ওই বয়সে ওই দামি দামি চকলেট আর গিফটের লোভেই এসব করেছি। আমি খারাপ, আমি জানি, কিন্তু এতটাও খারাপ না। প্লিজ আমাকে হেল্প করুন। আমার জন্য আমার বোনের মতো বান্ধবীর জীবনে ঝড় আসুক, আমি চাই না। অন্তর কঠিন মানুষ, তবুও শান্ত স্বরে বলল। এখন অনেক দূর গড়িয়ে গেছে জল, এই ঝড় কিভাবে সামলাবো আমার জানা নেই, তবে আমি চেষ্টা করব। তুষি মনে মনে ভেঙে পড়েছে। না জানি কত বড় বিপদ সে ডেকে এনেছে নয়নার জীবনে। মেহনুর মিতা বেগমকে বলল। আমি জাহিনকে বিয়ে করতে রাজি। হ্যাঁ, তুই তো বলেছিস আমাকে, কিন্তু জাহিনকে তো শোনাতে পারছি না। এই ছেলেটাকে যে আমি বুঝতে পারি না, কখন যে কি করে। তোমার ছেলেরা আমাকে এত অপছন্দ করে কেন আমি কি এতটাই খারাপ? এসব কি বলছিস? অপছন্দ করবি কেন? আজকে ছেলেমেয়েরা প্রেম টেম করে নিজেই পছন্দ করে রাখে, তাই এই সমস্যা হয়। তুই চিন্তা করিস না, তোর জন্য ভালো পাত্র খুঁজবো আমি। মেহনুর মিতা বেগমকে জড়িয়ে ধরে বলল। আমি তোমার সঙ্গে থাকতে চাই জাহিন কোট হাতে নিয়ে শার্টের হাতে গুটিয়ে টেবিলের উপর পা তুলে বসে বলল। মন্ত্রী সাহেব, সব হলো মানি পাওয়ার। মানি পাওয়ার না থাকলে মানুষের কোনো মূল্য নেই।
3 মাস ভালো কেটেছে নয়না। চৌধুরী বাড়িতে আর ফেরা হয়নি তার। মাঝে মাঝে নাজিম চৌধুরী আর মিতা বেগমের সাথে ফোনে কথা হয়। কলেজ, নিজের বাসা আর সঙ্গে আছে মিস্টার ড্রাইভারের ভালোবাসা, সব মিলিয়ে বিন্দাস জীবন কাটছে নয়নার। তবে ইন্টারে সায়েন্স নেওয়াটা ঠিক হয়নি। সুখের জীবনে সায়েন্স যেন একটা বোঝা। কাউকে যদি সুখে থাকতে ভূতে কিলায় সে ইন্টারে সায়েন্স নেয়, বাপরে ফিজিক্স আর ম্যাথ, এই দুটো সাবজেক্ট যেন নয়না শান্তি গিলে খায়। বারান্দায় বসে দোলনায় পা দোলাচ্ছে নয়না। আকাশে অগণিত তারা মিটিমিটি জ্বলছে, চাঁদের আলো ক্ষীণ হলেও নয়নার মন বেশ ফুরফুরে। অবশেষে জিয়ানের আসার সময় হয়েছে। নয়না জিয়ানকে ভিডিও কল করলো। জিয়ান কল রিসিভ করতেই মুচকি হেসে বলল। হেই রঙ্গনা, কি অবস্থা? নয়না জিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনাকে এই লুকে মারাত্মক হ্যান্ডসাম লাগছে। দেখতে হবে না শার্টটা কার পছন্দ করা? কার জন্য কেনাকাটা করছেন ডিয়ার হাজবেন্ড? আমার একমাত্র প্রিয়তমা অর্ধাঙ্গিনীর জন্য। আপনি আসলেই আসবেন? না, নকল করে আসবো। শার্টে বাটন লাগান। মাত্র দুটো খোলা বেব। একটা লাগান। জিয়ান হাতে থাকা ব্যাগটা রেখে একটা বাটন বন্ধ করে নিল। এবার চলবে? দৌড়াবে মিস্টার ড্রাইভার? আচ্ছা, কেনাকাটা শেষ করে তোমাকে কল করব। অপেক্ষা করব, কিন্তু আমি এই যান, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, সকালে কথা হবে। আমার ইচ্ছে করছে প্রেম করতে, নরম প্রেম। প্রেম বুঝি নরম শক্ত আছে? আছেই তো, আপনি বুঝবেন না মিস্টার পাইলট। জিয়ান শপিং মল থেকে বের হয়ে গাড়িতে বসে বলল, সো মিসেস চৌধুরী, আমি তোমার সাথে নরম প্রেম করতে চাই। নয়নের চুল বাতাসে উঠছে, দোলনাটা দুলছে। হেসে বলল, প্রেম করবে তুমি? প্রেম করা দায়িত্ব ছেলেদের। আমরা তোমাদের প্রেমে মত্ত হব, পাগল হব, লুটিয়ে পড়বো তোমাদের বুকে। ও আচ্ছা, কিন্তু আমি তো জানি না নরম প্রেম আবার কি গো। কানে কানে বলি শোনো। জিয়ান ফোনের স্ক্রিনের কাছে এসে বলল, বলো গো সুন্দরী বউ। চোখ বন্ধ করো, গভীরভাবে অনুভব করো। আমাদের রুফটপে আমি তোমার কোলে বসে আছি, তুমি আমার কোমর জড়িয়ে ধরে রেখেছ, আমি তোমার গলা জড়িয়ে ধরেছি। শহর জুড়ে ঝুম বৃষ্টি, বৃষ্টির শীতল ফোঁটা আমাদের ভিজিয়ে দিচ্ছে। তুমি মৃদু স্বরে ডাকলে শোনো না, তোমার এই ডাকে আমি কেঁপে উঠলাম। তুমি আমার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছো। আমার ভেজা ঠোঁট তোমার চুম্বকের ন্যায় টানছে। ধীরে ধীরে তুমি তোমার ঠোঁট দুটো আমার দিকে এগিয়ে আনলে, তারপর কাঁপতে থাকা ভেজা ঠোঁট দুটো এক হয়ে গেল। জিয়ান হঠাৎ চোখ খুলে বলল, ওরে দুষ্ট বউ, এই মধ্যরাতে আমাকে মাতাল করার ধান্দা, এটা কিন্তু ঠিক না। নয়না জিয়ানের দিকে একভাবে তাকিয়ে বলছে, আই নিড ইউর লিপস। এই মুহূর্তে তোমার ঠোঁটের স্পর্শ মিস করছি আমি। আমার হৃদয় ব্যাকুল হয়ে উঠছে। শোনো না, শোনো না, শুনছো তুমি? নয়নার চোখের কোণে অশ্রু টলমল করছে। কি হলো তোমার? তুমি কি ভাবছো বলো জান? জানি না, আমার খুব করে তোমায় জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। আমি কি মরে যাব? জান, এসব কথা কখনো বলবে না। এই তো আর এক সপ্তাহ, তারপর আমি সত্যি সত্যি তোমার কাছে থাকবো, একদম কাছে। যতটা কাছাকাছি থাকলে তোমার নিঃশ্বাস আমার নিঃশ্বাসে মিলিত হয়, ঠিক ততটা কাছে। নয়নার হঠাৎ মন খারাপ হয়ে গেল। জিয়ানকে বলল, এবার আসলে আমাকে নিয়ে যাবে কিন্তু। এবার হবে না জান, তবে পরবর্তীতে নিশ্চিত নিয়ে যাব। নাহিদকে দায়িত্ব দিয়ে আসবো, ও কাগজপত্র সব রেডি করে রাখবে। জাহিন এই কয়দিন একদম গায়েব। মাঝে মাঝে জাহিন এমন নিরুদ্দেশ হয়ে যায়, বিভিন্ন দেশে ট্রাভেল করে বেড়ায়। ধরতে গেলে তখন কারোর সাথে যোগাযোগ করে না। জাহিন বসে আছে মান্নাতের সাথে এক টেবিলে। মান্নাতের ঘৃণা হচ্ছে সামনে বসা মানুষটার দিকে তাকাতে। জাহিন কফি মগে চুমুক দিয়ে বলল, মিস্টার জন, আপনার হবু স্ত্রীকে বলুন নিজের জীবন নিয়ে ভাবতে। যারা চলে গেছে তাদের জন্য নিজের জীবন নষ্ট করতে মানা করুন। মাইকেল জন এরিক। জনের সাথে মান্নাতের ঘনিষ্ঠ সম্পর্ক, সবকিছু ঠিকঠাক থাকলে তারা বিয়েও করবে। কিন্তু আজ যখন জাহিন তাকে তিক্ত সত্যগুলো বলল, ইচ্ছে করছে জাহিনকে খুন করে ফেলতে, কিন্তু এই মানুষটার জন্য সে এখনো সুস্থভাবে বেঁচে আছে। জন বলল, ঠিক আছে, মান্না তার বাংলাদেশের কারো সাথে যোগাযোগ করবে না। জাহিন কফি মগে শেষ চুমুক দিয়ে বলল, গুড বাই মিস মান্নাত। মনে রাখবেন, জীবনের বেড়া জাল খুব কঠিন। জাল ছেড়তে গেলে আর গভীর জালে আটকে পড়তে হয়। আমাকেই দেখুন, গোয়েন্দা হয়ে জাল কাটতে গিয়ে গভীর জালে আটকে পড়েছে। এখন আমি গভীর জলের মাঝ। গুড বাই। জাহিন সোজা এয়ারপোর্টে চলে এলো। 3 মাস পর সে বাড়ি ফিরবে। আজ তার ফ্লাইট। অন্তর বসে আছে তুষির সাথে। 3 মাসে তাদের মধ্যে সম্পর্ক কিছুটা এগিয়েছে। অন্তর বলল, জাহিনের সাথে আমি 3 মাসে কোনো রকম যোগাযোগ করতে পারিনি। এটা কেমন কথা? টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, সোশ্যাল সাইটেও কি যোগাযোগ করা যায় না? জাহিন এমনই, মাঝে মাঝে সব ছেড়ে নিরুদ্দেশে হয়ে যায়। ট্রাভেল লাভার, প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পছন্দ করে। ও নিজে থেকে যোগাযোগ না করলে আর কোনো ব্যবস্থা নেই।
তবে খুব শিগগির দেশে ফিরবে হয়তো, কারণ সামনে বড় একটা কেসের শুনানি। অন্তর বেখেয়ালে কথাটা বলে ফেলল। কিসের কেস? কেসের সাথে কি সম্পর্ক ওনার? আরে ওর বিয়ে, বিয়ে তো জীবনের সবচেয়ে বড় কেস। আচ্ছা, আপনি বিয়ে করবেন না? জেনে বুঝে কেস খাবো? আজীবন মেয়াদী হাজতবাস, এর চেয়ে সিঙ্গেল ভালো আছি। তুষি কিছু বলল না, চুপচাপ থেকে বলল, আচ্ছা, আজ তাহলে আসি। আপনি কি সত্যি সত্যি জাহিনকে ভালোবাসতেন? না মানে কোনোভাবে আপনার মনে ওর জন্য সফট কর্নার জন্মেছিল? তুষি অন্তরের দিকে তাকিয়ে বলল, লোভ জন্মেছিল, এত এত চকলেট আর গিফটের লোভ, তাই কোনো ফিলিংস জন্মাতেই পারেনি। যার জন্য সব ভালোবাসা উজাড় করে দিয়েছিলাম, সেই তো ধোকা দিল। বাদ দিন সেসব কথা, এখন বাবা মায়ের পছন্দেই সোজা বিয়ে করব। আপনি দেখুন, যত দ্রুত সম্ভব জাহিনের কান পর্যন্ত কথাটা পৌঁছে দিন। একটু ওয়েট করুন, বিল পরিশোধ করে আসছি, আপনাকে বাসা পর্যন্ত নামিয়ে দিয়ে আসি। তুষি বাইরে এসে দাঁড়ালো। এই কয়েকদিনে তুষির দম বন্ধ হয়ে আসছে। তার ভুলের জন্য নয়নার জীবনে কি বিপদ অপেক্ষা করছে এসব ভেবে ভেবে ডিপ্রেশনে চলে যাচ্ছে। মানুষ ভুল করে একদিন, সাফার করে চিরদিন। সকালে ঘুম থেকে উঠতে উঠতে বেশ বেলা হয়ে গেল নয়নার। আড়মোড়া ভেঙে উঠে বসলো, ওড়না জড়িয়ে নিল গায়ে, হাই তুলতে তুলতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলো। মোবাইল হাতে নিয়ে অবাক হলো নয়না। জিয়ানের নাম্বার থেকে 20+ মিসড কল, সাথে সাথেই কল ব্যাক করলো। ফোন বন্ধ বলছে। নয়নের সুন্দর সকাল মুহূর্তে কালো মেঘে ঢেকে গেল। বারবার কল দিতে থাকলো, কিন্তু বন্ধ ফোনে তো কল যায় না। নয়না ছুটে এলো ড্রয়িং রুমে, কিছু বলতে চায় কিন্তু কাকে বলবে। নীলাঞ্জনা কাতরাচ্ছে সোফায়। নীলাঞ্জনা ইদানিং খুব অসুস্থ থাকে, তার পেটে অসহ্য যন্ত্রণা হয়। ডাক্তার কবিরাজ দেখেও এর থেকে মুক্তি পায়নি। নয়নের মাথা চক্কর দিচ্ছে, দু চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। মনে হচ্ছে তার পুরো পৃথিবী ঘুরছে। কিছু বলতে চাইলো, তার আগেই ঢলে পড়ল ফ্লোরে। নীলাঞ্জনা চিৎকার করে বলল, নয়না। ততক্ষণে নয়না লুটিয়ে পড়েছে ফ্লোরে। জাহানারা বেগম কিচেন থেকে দৌড়ে এসে নীলাঞ্জনাকে কিছু জিজ্ঞাসা করার আগে ফ্লোরের দিকে তাকে দ্রুত নয়নার কাছে এলেন। নয়নার মাথা কোলে তুলে নিয়ে তাকে ডাকতে লাগলেন। নয়না নিথর হয়ে পড়ে আছে। জাহানারা বেগম নিজের ফোন থেকে মাহবুব তালুকদারকে ফোন করলেন। মাহবুব তালুকদার বললেন, আমি আসছি। ফোন রেখে জাহানারা বেগম নীলাঞ্জনাকে বললেন, টেবিল থেকে পানি আনো। পানি নিয়ে নয়নার চোখে মুখে ছিটিয়ে দিতে লাগলেন, তবুও নয়নার চোখ খুলল না। মাহবুব তালুকদার এসে নয়নাকে কোলে তুলে নিলেন। দ্রুত বেরিয়ে গেলেন হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালের করিডোরে পায়চারি করছেন মাহবুব তালুকদার, মিজান তালুকদার আর জাহানারা বেগম। চিন্তার কোনো কারণ নেই, অতিরিক্ত টেনশনে ব্রেনে চাপ নিতে পারেনি। খেয়াল রাখবেন এরকম পরিস্থিতি যেন আর সৃষ্টি না হয়। জিয়ানের হঠাৎ জ্বর এসেছে। জ্বরে কাল সারা রাত ঘুম হয়নি। বার কয়েক নয়নাকে কল করেছিল, কিন্তু নয়নাকে পাওয়া যায়নি। জিয়ান এখন বিছানায় হেলান দিয়ে বসে আছে, তার সামনে বসে আছে ইরা। ডক্টর ইরা, মিস্টার পাইলট, অবশেষে আমি আপনার কাজে এলাম। মিস ইরা, আপনাকে কর্তৃপক্ষ হয়তো এই দায়িত্ব দিয়েছে, এটা আপনার ডিউটি। আমার সঙ্গে আপনার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। আপনি সবসময় এত কঠিন করে কথা বলেন কেন? সহজভাবে কথা বলা যায় না? আসলে আমি মানুষটাই ভালো না, তাই সহজভাবে কথা বলতে পারি না। মেডিসিনগুলো ঠিকমতো খাবেন। আর হ্যাঁ, 3 দিন পূর্ণ বিশ্রাম। এই 3 দিনের মধ্যে কোনো ফ্লাইট অ্যাটেন্ড করতে পারবেন না। আমি বিকেলে আবার এসে একবার চেক আপ করে যাব। জিয়ান কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞাসা করলো, আপনার বাবাকে খুঁজে পেয়েছেন? যে আমার মাকে সুখ দিতে পারেনি, তাকে খুঁজে বের করে কি হবে? যে ছেড়ে যায় তাকে দাফন করে ফেলতে হয়। মনে করবেন সেই মানুষটা মরে গেছে। ধোঁকাবাজ মানুষকে মনে রেখে কষ্ট পাওয়া বোকামি। তারা শুধু যন্ত্রণা দিতে জানে, আর নিজেদের মিষ্টি কথার ফাঁদে ফেলে ধোঁকা দিতে জানে। আগে ইচ্ছে করতো জন্মদাতা পিতাকে একবার হলেও দেখব, তার চেহারা দেখার তীব্র ইচ্ছে জাগতো। এখন মনে হয় ভুল করেও যেন ওই জঘন্য মানুষটার প্রতিচ্ছবি আমার দৃষ্টিতে না পড়ে। ধন্যবাদ মিস ইরা, ডাক্তার ইরা। ওয়েলকাম মিস্টার পাইলট। তবে একটা তিতকুটি সত্য জানেন? জানান। কোনো মানুষের সঙ্গে অন্যায় করলে ভবিষ্যতে তার ফল ভোগ করতেই হয়। হয়তো যার সঙ্গে অন্যায় করেছ, ধোঁকা দিয়েছ, যন্ত্রণা দিয়েছ, সে হাসি মুখে সবটা মেনে নিল, কিন্তু তার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি আর্তনাদ তোমার জীবনের সুখটাকে জ্বালিয়ে ছাই করে দেবে। অন্যকে কষ্ট দিয়ে সাময়িক সুখ পাওয়া যায়, তবে মনে রেখো কর্মফল ভোগ করতেই হয়। আমি জানি ওই মানুষটা কোনোদিন সুখী হবে না, কোনোদিন না। মানুষ এসব ভাবে না মিস ইরা। এইটুকু সহজ কথা ভাবলে তারা কাউকে কষ্ট দিতে পারতো না। বিশেষ করে যে মানুষটা তাকে ভালোবেসেছে, বিশ্বাস করেছে, ভরসা করেছে, তাকে কখনোই ধোঁকা দিতে পারতো না। তবে অপরপক্ষ মানুষটা ঠিকই ভালো থাকে। এরকম দুমুখ মানুষ জীবন থেকে সরে গেলে ভালো থাকা সহজ হয়। অনেকদিন পর গল্প করার মতো মানুষ পেলাম।
এখন উঠি, আরও পেশেন্ট আছে, বিকেলে কথা হবে। আচ্ছা, আপনার বাঙালি খাবার পছন্দ? হ্যাঁ, বাঙালি ছেড়ে আর বাঙালি খাবার পছন্দ হবে না? ইরা চলে যেতে জিয়ান চোখ বন্ধ করলো। বাংলাদেশে এখন দুপুর 1টা বাজে, এখনো নয়না কল করলো না কেন? জিয়ান বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখে ফোন সুইচ অফ। সাথে সাথে ফোন অন করে, অনেকগুলো মিসড কল উঠে এসেছে। জিয়ান সাথে সাথে কল ব্যাক করে। নয়নাকে অনলাইনে না পেয়ে নয়নার নাম্বারে কল করে। নয়নার হাতে স্যালাইন চলছে, হাত নাড়াতে পারছে না, ফোন বেজেই চলেছে। নয়নারা জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মু, উনি হয়তো কল করেছেন, ফোনটা রিসিভ করে কানে ধরো। লজ্জা সংকোচ কাটিয়ে মুখ ফুটিয়ে বলল কথাটা। জাহানারা বেগম কল রিসিভ করে নয়নার কানের পাশে ফোন ধরলেন। নয়নার চোখ থেকে অশ্রু ঝরছে। জিয়ান নরম স্বরে ডাকলো, শোনায় না? ঠিক আছো তুমি? এই কথা বলছো না কেন? লাইনে আসো, দেখবো তোমাকে। এই শুনছো আমার কথা? নয়না কথা বলতে চাইছে, কিন্তু তার কথাগুলো শব্দ হয়ে বেরোচ্ছে না, দলা পাকিয়ে গলার কাছে এসে আটকে যাচ্ছে। জাহানারা বেগম ফোনটা তুলে কানের কাছে ধরলেন। জান প্লিজ কথা বলো। কি হয়েছে তোমার জান? রাগ করেছো? একবার ভিডিও কলে আসো। আমার হৃদয়ে বৃতৃষ্ণা শুরু হয়েছে। কথা বলো না। এক নাগারে বলেই যাচ্ছে জিয়ান। জাহানারা বেগম চুপ করে ফোন কেটে দিলেন। এরপর নিজের বিকাশ থেকে নয়নাকে ডাটা প্যাক কিনে দিয়ে জিয়ানকে ভিডিও কল করলেন। ফোনটা নয়নার পাশে থাকা টেবিলের উপর রেখে কেবিন থেকে বেরিয়ে গেলেন। জাহানারা বেগমের চোখের কোণে আনন্দের অশ্রু। তিনি বুঝতে পারছেন জিয়ান তার মেয়েকে কতটা ভালোবাসে। পৃথিবীতে সবচেয়ে সুন্দর সাক্ষ্য হচ্ছে নিজের মেয়েকে সুখের সাক্ষী হওয়া। জিয়ান নয়নার দিকে তাকিয়েছে, নয়না জিয়ানের দিকে তাকিয়ে আছে। দুজনাই চুপ, তবুও তাদের চোখে চোখে যেন কথা আদান প্রদান হচ্ছে। অনেকটা সময় চুপ থাকার পর জিয়ান বলল, কি হয়েছে তোমার? হাসপাতালে কেন তুমি? আপনার শোক আমাকে হসপিটালে বিছানায় নিয়ে এসেছে। ভেবে দেখেছেন আপনার সঙ্গে বিচ্ছেদ হলে আমার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে হয়তো? চুপ, একদম চুপ। সোজা উত্তর দাও, বলো কি হয়েছে? জানি না কি হলো, হঠাৎ করে আপনার টেনশনে নিজেকে হারিয়ে ফেললাম। যখন চোখ খুললাম তখন হসপিটালের বিছানায় আবিষ্কার করলাম নিজেকে। আর ইউ ক্রেজি? তুমি এত দুর্বল হলে চলবে? আমার কি দোষ? ঘুম থেকে উঠে আপনার এতগুলো মিসড কল দেখলাম, দ্রুত কল করলাম, দেখি আপনার নাম্বার বন্ধ। এতবার চেষ্টা করলাম, তবুও কল ঢুকলো না। হঠাৎ আমার মনে হলো আমি আপনাকে হারিয়ে ফেলেছি। অসহ্য যন্ত্রণা হতে লাগলো হৃদয়ে। তারপর আমার চারপাশ অন্ধকার হয়ে এলো। এরপর আর কিছুই মনে নেই। ঠিক মতো খাবার না খেলে তো এমনই হবে। আর এমন উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসে কোথা থেকে তোমার? কি হাল করেছো নিজের? দেখো শোনো না, আমি বেঁচে থাকি বা না থাকি, তোমাকে সুস্থ থাকতে হবে। তুমি পৃথিবীতে আছো মানে আমার একজন ভালোবাসার মানুষ পৃথিবীতে আছে। তোমাকে সুস্থ থাকতে হবে আমার জন্য। আপনার চোখ মুখ এত শুকনো লাগছে কেন? চোখ দুটো কেমন লালচে হয়ে আছে, কি হয়েছে? তেমন কিছুই না, রাতে সামান্য জ্বর এসেছিল, এখন সেটাও বিদায় নিচ্ছে। কত জনম ধরে আপনাকে স্পর্শ করি না, জড়িয়ে ধরতে পারি না আপনাকে। মনে হচ্ছে যুগ যুগ আমাদের দেখা হচ্ছে না। এবার আমি তোমাকে সারপ্রাইজ দেব, হঠাৎ চলে আসবো না বলে। চিনতে পারবে তো? আপনার স্পর্শ, আপনার শরীরের ঘ্রাণ আমার চিরচেনা। আপনি আমার সামনে দাঁড়ালেই আমার হৃদস্পন্দন তীব্র গতিতে চলতে থাকে। আপনার দৃষ্টির গভীরতা আমাকে অনুভব করায়। আপনি আমার একান্ত ব্যক্তিগত প্রিয় পুরুষ। আহা জান, এত ভালোবাসো আমাকে? আমি বাসি নাকি ভালো? আমার হৃদয়টাকে নিজের দখলে নিয়ে নিয়েছেন। এই অবাধ্য হৃদয় তো আপনাকে ছাড়া কিচ্ছু বুঝতে চায় না। জান, তোমাকে এভাবে দেখতে ভালো লাগে না। দ্রুত সুস্থ হয়ে বাসায় আসো তো পাখি। এই স্যালাইন শেষ হলেই বাসায় চলে আসবো। আরে ডক্টররা কোনো রোগ না পেলে স্যালাইন লাগিয়ে দেয়, আমি কি অসুস্থ নাকি? তুমি বড্ড আদুরে বাটার মাশরুম। তোমাকে দেখলেই টুপ করে খেয়ে ফেলতে ইচ্ছে করে। ভালোবাসি তোমাকে আমার বাটার মাশরুম। অনেকের 3 দিন ধরে হাসপাতালে যায় না। সায়না খুন্তি সামনে ধরে কোমরে হাত দিয়ে বলে, সমস্যা কি তোমার? এভাবে বিড়ালের মতো বাসায় বসে থাকো কেন? আমার লজ্জা লাগে। কিসের লজ্জা? সবাই যখন জানবে আমি বিবাহিত। তো জানলে কি আপনার জামা কাপড় খুলে নেবে? সবাই বুঝে যাবে আমি ওইসব করছি। সায়না কিছুক্ষণ চুপ থেকে বলল, ওসব আবার কি? আরে বাবুটা কচি খোকা আমার। আপনি তো মেয়ে, আপনার তো লজ্জা লাগবে। তা দেখি আপনার শরীরের কোথায় কোথায় লেখা আছে? ওসব করলে লজ্জা পেতে হবে। করার সময় তো লজ্জা টজ্জা পেতে দেখলাম না। এসব কি বলো, চুপ করো। আহারে বাবুটা লজ্জা পাচ্ছে। উঠে সোজা ফ্রেশ হয়ে হাসপাতালে না গেলে বাসার বারান্দায় বড় করে বিলবোর্ড টাঙ্গাবো। সেখানে বড় করে লেখা থাকবে, ডাক্তার অনিকেত মাহমুদ রাত দিন বইয়ের সঙ্গে বাসর করে। এই না প্লিজ। আপনি কি পুরুষ নাকি হাফ লেডিস? পুরুষ মানুষের এসব শরম টরম থাকতে নেই।
তাহলে জগতে আর বংশ বিস্তার হতো না। উঠে দ্রুত হসপিটালে যান, আর হ্যাঁ, যাওয়ার সময় মিষ্টি কিনে নিয়ে যাবেন। অনিকেত সায়নার দিকে আর চোখে তাকালো। সায়না অনিকেতের দিকে ঝুঁকে বলল, কিস খাবেন? প্রতিদিন নয়নার মনে হয় জিয়ান হুট করে তার সামনে এসে দাঁড়াবে এক গুচ্ছ হলুদ গোলাপ নিয়ে, নয়নাকে জড়িয়ে ধরে বলবে, সারপ্রাইজ বিবিজান। নয়না ক্লাসে বসেও ভাবে সে বের হবে আর গেটের সামনে দেখবে জিয়ান দাঁড়িয়ে আছে। এসব ভেবে ভেবে নয়নার দিন কাটছে। এখন রাত 1:30 বাজে। বারান্দায় দাঁড়িয়ে হাতে একটা বই নিয়ে বইয়ের পৃষ্ঠা উল্টাপাল্টা করছে। সেলফে রাখতে যেয়ে খেয়াল করলো বইয়ের নাম তোমার জন্য দাঁড়িয়েছিলাম। এরপর টেবিলের দিকে তাকিয়ে দেখে সেখানে পড়ে আছে হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা। এই মুহূর্তে বই দুটির নাম যেন হৃদয়ে বিঁধল। বারান্দা থেকে দ্রুত পায়ে রুমে চলে এলো। ফোন হাতে নিয়ে দেখে এখনো জিয়ানের কোনো টেক্সট বা কল আসেনি। একবার শুধু বলেছিল আজ ব্যস্ত থাকবে। নয়না মনে মনে অভিমানের পাহাড় জমা করছে। এত কিসের ব্যস্ততা? ব্যস্ততা থাকলেই বউকে ভাবে ভুলে যাবে। হঠাৎ বারান্দায় কিছু একটা পড়ার আওয়াজ কানে এলো। বারান্দায় কোনো লাইট জ্বলছে। লাইটের আলোয় নয়না স্পষ্ট দেখতে পেল ফ্লোরে একটা কাগজ পড়ে আছে। মনে হচ্ছে কাগজের ভেতরে পাথরের টুকরো বাঁধা। কাগজটা হাতে তুলে ভেতরে লেখাগুলো দেখে আনন্দে নেচে উঠল নয়না। রুমে এসে পাগলের মতো ঘুরতে লাগলো। কাবার থেকে নীল রঙের শাড়ি বের করে বিছানার উপর রেখে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমের মিররে নিজেকে দেখছে আর লজ্জায় মুখ ঢাকছে, আবার হাত সরিয়ে নিচ্ছে, আবার দুহাতে মুখ ঢাকছে। ফর্সা গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। লজ্জায় রাঙা মুখটা যেন ভরা জ্যোৎস্নার চাঁদ। সেদিন রাতে ইরা জিয়ানের জন্য গরুর গোস্তের কালাভুনা, চিংড়ি মাছের ঝোল, সর্ষে ইলিশ, করলা ভাজি, বেগুন ভাজি, সালাদ, সাথে গরম গরম ধোয়া ওঠা বাসমতি চালের ভাত নিয়ে এসেছিল। ডেজার্ট হিসেবে এনেছিল ক্ষীর। এত খাবার দেখে জিয়ান বলল, এত রান্না করার কি দরকার ছিল মিসিরা? আর এত রান্না করার সময় পেলেন কোথায়? রান্না করতে পারি না আমি। একটা ভালো মানের বাঙালি রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি, খেয়ে দেখুন তো কেমন হয়েছে। জিয়ান বেশ অবাক হলো। ইরা মিথ্যা কেন বলছে? রান্না দেখেই বোঝা যাচ্ছে সব রান্না বাসায় করা। মিস্টার পাইলট, কি ভাবছেন? তেমন কিছুই না। আপনি ডিনার করেছেন? এত কিছু রান্না করার পর আর ফুরসত পাইনি। নিজের অজান্তেই সত্যিটা বলে জিভে কামড় বসালো এরা। ডাক্তার সাহেবা, মিথ্যে বলার কারণ জানতে পারি? আসলে আপনার জন্য এত খাবার রান্না করে এনেছি, বিষয়টা কেমন ওয়ার্ড। বিবাহিত একটা ছেলের জন্য এতটা এফোর্ট দিচ্ছি, সে কি ভাববে? সে ভাববে তার তো বোন নেই, আপনি তার বোন। ইরার মুখটা চুপসে গেল জিয়ানের কথা শুনে। রুম জুড়ে পিনরব নীরবতা বিরাজ করছে। এই মুহূর্তে নীরবতা ভেদ করে ইরা বলল, আমার ভাই দরকার নেই। নিজের ক্রাশকে ভাইকে বানাই। পাইলট রেজা চৌধুরী বানায়। আমার বউ ভীষণ রাগী। এসব জানতে পারলে আমার আর রক্ষে থাকবে না, বুঝলেন মিসিরা? বউকে বুঝি ভয় পান? ভয় না, ভালোবাসা। যাকে ভালোবাসি তার প্রতি শ্রদ্ধা। আপনি জানেন, সকালে সে আমার শোকে হসপিটালে ভর্তি হয়েছে। আমার ব্যক্তিগত প্রিয় নারী আমাকে আমার চেয়ে বেশি ভালোবাসে। যে মানুষটা আমাকে এত ভালোবাসে তার ভালোবাসা সম্মান করা উচিত, তাই না? ইরা চুপসে গেল। পৃথিবীতে এমন ভালোবাসা আজকাল হয়? এই ভালোবাসা তো শুধু উপন্যাসের পাতায় সীমাবদ্ধ। বাস্তবে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। কি ভাবছেন মিস ইরা? কিছু না, খাবারটা খেয়ে নিন। পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান মানুষ তারা, যাদের ভালোবাসার জন্য সঠিক একটা মানুষ আছে। কোনো মানুষ সঠিক হয় না, তবে ভালোবাসার মানুষেরা সবসময় সর্ব অবস্থায় সঠিক হয়ে যায়। এর মধ্যে নয়নার কল এলো। জিয়ানের ঠোঁটের কোণে হাসির ঝলক ফুটে উঠল। জিয়ান মোবাইল হাতে নিয়ে বলে, সে আমার হঠাৎ মিষ্টি হাসির কারণ। সে আমার সুখে থাকার একমাত্র উৎস। মোবাইল রিসিভ করতে নয়নার হাস্যোজ্জ্বল মুখটা ভেসে উঠল স্ক্রিনে। জিয়ান অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল নয়নার দিকে। কি আছে এই চেহারায়? পৃথিবীতে এত মানুষের ভিড়েও এ চেহারা যেন তাকে অদৃশ্য বাঁধনে আটকে রেখেছে। এই মেয়েটা যেন হুট করে জীবনে এসে তার ধূসর জীবনকে রঙিন করে তুলেছে। এই যে মিস্টার প্লেন ড্রাইভার, এভাবে হাবার মতো তাকিয়ে আছেন কেন? ঠিকমতো মেডিসিন খেয়েছেন? সারাদিন কি কি খেয়েছেন হিসেব দিন তো। বউ নেই, আবার খাওয়া। বউ নেই মানে কি? জলজন্ত বউ চোখের সামনে রেখে বলে বউ নেই? সাহস তো কম না মিস্টার ড্রাইভারের। আরে জান, বলতে চাইছি বউ কাছে নেই, কে সেবা করবে? বউ কাছে নেই কে বললো? চোখ বন্ধ করুন, তাহলেই দেখবেন সে আপনার খুব কাছে। চোখ বন্ধ করলে সমস্যা, তখন বউয়ের সাথে ইটিস পিটিস ভেসে ওঠে। আপনি ভালো হবেন না। কোনো সম্ভাবনা দেখছি না। এত খাবার আপনার সামনে। এখানে একজন বাঙালি বোন আছে, সে রান্না করে নিয়ে এসেছে। তো খাচ্ছেন না কেন? এক্ষুনি খাবো। আমি দেখব, দ্রুত করুন। জিয়ান হাত ধুয়ে খাওয়া শুরু করলো। নয়নার চোখের কোণে অশ্রু চিকচিক করছে। হ্যাঁ পাগলি, কান্না করছো কেন? এই যে তুমি অসুস্থ, আমি তোমার সেবা যত্ন করতে পারছি না। আমি তোমায় জড়িয়ে ধরে তোমার মাথায় হাত বুলিয়ে দিতে পারছি না। নিজের হাতে তুলে খাওয়াতে পারছি না।
পারছো না তো কি হয়েছে জান, এসব কিন্তু তোলা থাকলো, সুদ সমেত ফেরত নেব। তোমার সাথে আমার দূরত্ব আমার একটুও সহ্য হচ্ছে না। দূরত্ব ভালোবাসা বাড়ায় মিসেস চৌধুরী। এই যে রোজ আমি আপনার অপেক্ষায় থাকি, কবে আপনার কাছে যাব, কবে আপনাকে স্পর্শ করব, বিন্দু বিন্দু করে ভালোবাসা জমা হচ্ছে। খাওয়া শেষ করে কল দাও, প্রেম করব। আমার আজ খুব প্রেম প্রেম পাচ্ছে। জিয়ান কিছু বলতে চেয়েও থেমে গেল। ইরাকে দেখে মৃদুস্বরে বলল, ওয়েট সুইট হার্ট, কল কেটে খাবারের লোকমা মুখে তুলে বলে, আপনার হাতের রান্না কিন্তু অনেক টেস্টি। বাঙালি রান্না কোথা থেকে শিখেছেন? আমার মায়ের কাছে। সরি মিস্টার পাইলট। সরি কেন মিস ইরা? সব কথার উত্তর থাকে না। খাবার খেয়ে মেডিসিন খেয়ে নিন, রেস্ট করবেন। আশা করি সুস্থ ও ফিট হয়ে যাবেন দ্রুত। আসি তাহলে। ইরা চলে যেতে জিয়ান নয়নাকে কল করলো। নয়না রিসিভ করছে না দেখে জিয়ান টেক্সট পাঠালো, আমার আদুরে বউটার নাকি প্রেম প্রেম পাচ্ছে। তা কই গো বউ তুমি, আসো কঠিন প্রেম করব। প্রেম করতে করতে প্রেমের সমুদ্রে ভাসিয়ে নিয়ে যাব তোমাকে। অন্তর টিউলি ফুলের একটা বুকে নিলে অনেকগুলো টিউলি ফুলের মাঝখানে একটা ডার্ক রেড কালার গোলাপ। শ্যামলা চেহারা যুবকটি 5 ফিট 11 ইঞ্চি লম্বা, কালো পাঞ্জাবি, সাদা প্যান্ট, হাতে কালো ঘড়ি, চুলগুলো বাতাসে নড়ছে। অন্তর কাশি দিয়ে বলে, আমি কি আসতে লেট করে ফেললাম ম্যাডাম? সুন্দরী রমণীর পরনে লাল সাদা শাড়ি, হাতে লাল রঙের রেশমি চুড়ি, ঠোঁটে টুকটুকে লাল রঙের লিপস্টিক, চোখে কাজল, কপালে ছোট একটা লাল টিপ, খোপায় বেলি ফুলের গাজরা। আনমনে তাকিয়েছে মোবাইলের স্ক্রিনে। অন্তর খুব নার্ভাস। জীবনে প্রথমবার কোনো মেয়েকে প্রপোজ করবে। ধীর পায়ে গিয়ে সে রমণীর সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলে, আমি আপনাকে বিয়ে করতে চাই, সারা জীবন আপনার পাগলামি সহ্য করার অনুমতি চাই। তুষি চোখ উল্টে তাকিয়ে আছে অন্তরের দিকে। ফিক করে হেসে বলে, আমি বলেছিলাম আমার সমস্যার সমাধান করতে, আমার সমস্যা বাড়াতে বলিনি। অন্তর ভেবাচেকাকে নিস্তব্ধ হয়ে গেল। হাতের ফুলগুলো মনে সাহস বাড়িয়ে আবার এগিয়ে দিল। ফুলগুলো তো নিতে পারো, এই ফুলগুলোকে কষ্ট কেন দেবে? তুষি ফুলগুলো হাত বাড়িয়ে নিল, এরপর বলল, সারা শহর খুঁজি, তারপর টিউলিপ এনেছেন আমার পছন্দ বলে। তোমার জন্য এতটুকু তো করতেই পারি। আপনি জানেন আমাদের জীবনে একটা ঝড় আসতে চলেছে। আপনার বন্ধু যখন সবটা জানতে পারবে তখন কি হবে? জাহিনের সাথে সত্যি খুব খারাপ হয়েছে, কিন্তু সেসব ধরে তো আর বসে থাকা যায় না। মানুষ মাত্রই ফুল, আশা করি জাহিন বুঝবে। তুষি উঠে দাঁড়ালো, হাতে তুলে নিল টিউলিপ ফুলগুলো। অন্তরের দিকে তাকিয়ে বলে, আমার কি মনে হয় জানেন? অন্তর জিজ্ঞাসু দৃষ্টিতে তুষির দিকে তাকালো। আমার মনে হয় আমার কপালে এত সুখ নেই। ভালোবাসা পেতেই ভাগ্য লাগে। আমার ভাগ্য এই দিক দিয়ে বড্ড ভাঙাচোরা। তবুও চেষ্টা করব আপনার ব্যাপারে ভাবতে। আসি। অন্তর নিজের দিকে তাকিয়ে বলে, তোমার পিক তুলতে পারি? তুষি সুন্দর করে দাঁড়িয়ে বলে, ক্লিক করুন। অন্তর দ্রুত কয়েকটা পিক তুলে নিল। আপনি প্রয়োজনের চেয়ে একটু বেশি ভালো। এত ভালো মানুষের কপালে খারাপ মানুষ জোটে। তুষি চলে গেল। অন্তর সেভাবেই বসে থেকে তাকিয়ে রইল তুষির দিকে। অন্তর মনে মনে বলল, যা খারাপ আমার সাথে হয়েছে, এর চেয়ে আর কি খারাপ হওয়া বাকি? জাহিন বাংলাদেশে এসেছে, অথচ এখনো কেউ জানে না তার মনে কি চলছে তা অনুমান করা বড় কঠিন। জাহিন ব্লু কালার পাঞ্জাবি, সাদা প্যান্ট পরলো, হাতে সিলভার কালারের ঘড়ি, চুলগুলো স্পাইক করা, শরীরে ব্র্যান্ডের দামি পারফিউম, অর্কিডের ঘ্রাণযুক্ত পারফিউম। এটা বিশেষ কোনো কাজ ছাড়া কখনো ব্যবহার করে না। গুনগুন করে গান গাইছে, বকুলের মালা শুকাবে। নয়না নিচে এসে দারোয়ানকে বলল, কাকা গেট খুলুন। এত রাত কোথায় যাচ্ছ মামুনি, তাও একা একা? সামনের মাঠে, চিন্তা করতে হবে না, আপনাদের জামাই আছে সেখানে। গেট খুলতেই নয়না দৌড়ে বেরিয়ে গেল। রাস্তা পার হয়ে একটু সামনে বিশাল বড় একটা মাঠ। নয়না মাঠের মাঝখানে দাঁড়িয়েছে, তার সামনে মোমবাতি জ্বলছে। মোমবাতির আগুনে জল জল করছে আই লাভ ইউ লেখাটা। তার ঠিক সামনেই নানান রঙের ফুল দিয়ে লাভ আঁকা, মাঝখানে হলুদ গোলাপ দিয়ে লেখা সুনয়না। নয়নার চোখের কোণে আনন্দের অশ্রু উঁকি দিচ্ছে। একটা মানুষ আর কতভাবে তাকে মুগ্ধ করবে। ইস, এত ভালোবাসা সত্যি আমার কপালে ছিল। নয়না দৃষ্টি ঘুরে আশেপাশে তাকালো, কাউকে দেখতে পেল না। নয়না ডাকলো, মিস্টার প্লেন ড্রাইভার, কোথায় আপনি? এই যে শুনছেন, সামনে আসুন। আসছেন না কেন? গিটার হাতে গান গাইতে গাইতে সামনের দিকে এলো জিয়ান, পরনে নীল পাঞ্জাবি। নয়নার মুখশ্রী জুড়ে আনন্দ ছড়িয়ে পড়ল। জিয়ান যত সামনে আসছিল নয়নার হৃদস্পন্দন ততই বেড়ে যাচ্ছিল। জিয়ান নয়নার দিকে হাত বাড়িয়ে দিল। নয়না হাত গুটিয়ে নিয়ে সামান্য সরে দাঁড়ালো। কি হলো জান, হাত ছড়িয়ে নিলে কেন? আমি তোমার মিস্টার প্লেন ড্রাইভার। বলেই নয়নার অনেকটা কাছে চলে এলো জাহিন। নয়না আরো দূরে সরে গেল, ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনার লজ্জা লাগে না নিজের আপন ভাইয়ের বউয়ের সাথে এসব করতে? আমি আপনার বড় ভাইয়ের বউ হই। জাহিন সামনে এগিয়ে এসে নয়নার মুখ চেপে ধরে বলল, তোর লজ্জা করে না?
এক ভাইয়ের সাথে প্রেম করে আরেক ভাইয়ের সাথে শুয়ে পড়তে? নয়না ঠাস করে জাহিনের গালে একটা চড় মারল, রাগী কণ্ঠে বলল, আমি সব সহ্য করলেও নিজের চরিত্র নিয়ে আজে বাজে কথা একদম সহ্য করবো না। আমার জীবনের প্রথম এবং শেষ পুরুষ আমার স্বামী, আপনার বড় ভাই। মৃত্যু পর্যন্ত এই একজনই থাকবে। নয়নার শাড়ির আঁচলে দাউ দাউ করে আগুন জ্বলছে। নয়নার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। জাহিন হাত বাড়িয়ে আঁচল ধরতে চাইলে নয়না সরে দাঁড়ালো। ভালোবাসার হিসেব পরে হবে, এখন শাড়িটা আঁচল ফেলে দাও। নয়না স্থির দৃষ্টিতে জাহিনের দিকে তাকিয়ে বলল, মরে যাব আমি, তবুও আপনার সামনে শাড়ির আঁচল সরাবো না। আমার স্বামীর আমানত আমি নষ্ট করব না। পাগল হয়েছ? আমার সাথে কিসের এত অভিমান? ভুলে গেছ সেসব দিনগুলো, যখন আমার সাথে রাতের পর রাত কথা বলে কাটিয়ে দিতে? সেই সব দিন যখন তুমি আমার অপেক্ষায় কাটাতে। কেন পাল্টে গেলে জান? আমি যে তোমায় ভালোবাসি। জাহিন খেয়াল করলো আগুন বেড়ে গেছে। শাড়ির আঁচল ফেলে দাও, আমি তোমার দিকে তাকাবো না। মাঠের অপর প্রান্ত থেকে একজন ছুটে এসে নয়নাকে নিয়ে লুটিয়ে পড়ল বালুর মাঠে। নিজের হাত দিয়ে বালু ছিটিয়ে দিতে লাগলো জ্বলন্ত আগুনে। ধীরে ধীরে আগুন নিভে এলো। নয়না শক্ত করে জিয়ানকে জড়িয়ে ধরে পড়ল। আপনি সত্যিই এসেছেন? তুমি না এসে থাকলে আমি মরে যেতাম। জিয়ান নয়নাকে কোলে তুলে নিল। নয়না নিজেকে গুটিয়ে নিল জিয়ানের পক্ষে। জাহিন তখনও দাঁড়িয়ে আছে ঠিক একইভাবে, হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংযত করে বলল, ভাবি দিলেন তো সারপ্রাইজ নষ্ট করে। নয়না জাহিনের দিকে আর চোখে একবার তাকালো। এরপর কিছু একটা ভেবে সেভাবে পড়ে রইল জিয়ানের পক্ষে। জাহিন বার কয়েক সুর নয়না বলে ডাকলো। নয়না সারা শব্দ না পেয়ে গাড়ি থেকে পানি আনতে পা বাড়ালো। থাক, পানি লাগবে না, আমি ওকে নিয়ে যাচ্ছি। জাহিন মাথা নিচু করে বলল, সরি ব্রাদার, তোমার সাজানো সারপ্রাইজ আমার মজা করার চক্করে নষ্ট হয়ে গেল। তোমার আসতে দেরি হলো কেন? এয়ারপোর্ট থেকে গাড়িতে উত্তরে আসার পর থেকে এই জ্যামে পড়েছিলাম। এরপর ড্রেস চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম, সামান্য দেরি হয়ে গেছে। তুইও তো দেখি সেম পাঞ্জাবি পরেছিস। তুমি যখন সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করলে তখন পাঞ্জাবি কেন রাখতে বললে তোমার জন্য? তখন আমার মনে উল্টো পাল্টা বুদ্ধি এলো। এক্সট্রিমলি সরি ভাইয়া। ইটস নট ওকে জাহিন, আমাকে তোর এসব জানানো উচিত ছিল। আজ যদি নয়নার কিছু হয়ে যেত, ও খুব সেন্সিটিভ মানুষ, এমন মজা করা একদম উচিত হয়নি। নিশ্চিত নয়না ভয় পেয়েছে। সরি বলতে হলে তোর ভাবিকে বলবি। এবার যা, বাসায় যা। বলেই জিয়ান নয়নাকে নিয়ে চলে গেল। জাহিন সেভাবেই মাঠে বসে পড়ল। তখন মোমবাতিগুলো জ্বলছে। একটা জ্বলন্ত মোমবাতি হাতের মুঠোয় চেপে ধরে বলল, আমাকে ধোকা দিয়ে সুখে থাকতে চাও? তোমার সুখ আমি কেড়ে নেব। আমি জ্বলবো আর তুমি আলোকিত হবে। হ্যাঁ, তো উদার আমি না। আমি জ্বললে তোমাকে নিয়ে চলবো। জাহিদ চৌধুরী ডিকশনারিতে ক্ষমা শব্দটা নেই। আমাকে ভুলে তুমি আমার চোখের সামনে সুখে থাকবে? হ্যাঁ, তো উদার তো আমি না সুইটহার্ট। জিয়ান নয়নাকে নিয়ে নয়নার বাসার সামনে এসে বলল, এত রাতে বউকে করে নিয়ে শ্বশুর বাড়ি ঢুকবো? আরে আমার সাধের লজ্জা। নয়না জিয়ানের বক্ষে আলতো করে কামড় বসিয়ে দিয়ে বলল, তোমার আবার লজ্জাও আছে? হুম, বউয়ের কাছে কোনো লাজ লজ্জা নেই, শ্বশুর শাশুড়ির সামনে আছে। এত রাতে আপনার শ্বশুর শাশুড়ি মেয়ে আর জামাইয়ের রোম্যান্স দেখার জন্য দূরবীন নিয়ে তাকিয়ে আছে তো? তাহলে ঢুকবো কিভাবে বাসায়? দারোয়ান আছে তো, যে আঙ্কেল রাতে ডিউটি করে, উনি মেইন গেট খুলে দেবেন। আর বাসার ভেতরের মেইন দরজা তো আমি খুলেই রেখেছি জনাব। হায় হায়, কত সুইট আমার বাটার মাশরুমটা। ইচ্ছে করছে এখনই ঝাঁপিয়ে পড়ি। একটু ধৈর্য ধরেন মিস্টার, আর একটু সবুর করতে হবে। অনিকেত আজ ব্রেকফাস্ট ব্রেকেও কারো সামনে আসেনি। মাথা তুলে তাকাতেই তাকে লজ্জা ঘিরে ধরছে। দুপুরে অনিকেতের কেবিনে খাবার নিয়ে এলো আরো 4 জন ডাক্তার। একজন অনিকেতের দিকে তাকিয়ে বলল, বিয়ে করে দাওয়াত দিলেন না, মিষ্টি তো খাওয়াতে পারেন। ডাক্তার অনিকেত মাহমুদ বিয়ে করেছে, বিষয়টি সন্দেহজনক। আসলেই বিয়ে করেছে তো? না মানে উনি তো মেয়ে দেখলেই 10 হাত দূরে পালায়। এসব কথা শুনে অনিকেত আরো লজ্জা পাচ্ছে। কোনো মতে নিজেকে ধাতস্থ করে বলল, রিসিপশনে আপনাদের ইনভাইটেশন দেব। আসলে যেটা হুট করে হয়ে গেছে। সায়না ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আমাকে ইনভিটেশন দেবেন তো ডাক্তার সাহেব? অনিকেত হকচকিয়ে সামনে তাকিয়ে বলল, তুমি এখানে? রিল্যাক্স ডাক্তার মাহমুদ, আমি ভূত প্রেত নই, আমি আপনার ওয়াইফ। আসসালামু আলাইকুম। বাকি সবাই সালামের জবাব দিল। সবার সামনে সৌজন্যমূলক সাক্ষাৎ শেষ করে বাইরে চলে এলো সায়না। পিছু পিছু অনিকেতও এসেছে। তোমাকে বারণ করেছিলাম তো হসপিটালে আসতে। তোমাকে বলেছিলাম তো কল সব সময় রিসিভ করতে। এটা আমার ওয়ার্ক প্লেস। হোক, তাতে কি, 1 মিনিট কথা বললেই হতো। এসব আমার একদম পছন্দ না শায়না। আপনার তো শুধু রুমের লাইট অফ করে রোম্যান্স পছন্দ। মুখে কিছু আটকায় না, আর করবোই না তো কিছু, সেও দেখবো না। ওহ হানি নট, শিফনের শাড়ি পরে কমর তুলিয়ে যখন আসবো
তখন সামনে রাখতে পারবেন তো নিজেকে? চোখ বন্ধ করে রাখবো। চোখে মরিচ দিয়ে দেব? ডেঞ্জারাস মহিলা। হুম, ডেঞ্জারাস বউ আপনার। কেন এসেছো? কল করবেন আমাকে 2 ঘন্টা পর পর, আর 1-2 মিনিট কথা বলবেন, তবুও কল করবেন। আর হ্যাঁ, রিসেপশন কবে হবে? লাল শুক্রবার। নির্জন রাস্তা, দূরে দু একটা কুকুরের ডাক, গলির বাতির নিভে আসা আলো, আর সেই নিস্তব্ধতায় জিয়ান নয়নাকে কোলে নিয়ে এগিয়ে যাচ্ছে তালুকদার মেনশনে। নয়না চুপচাপ জিয়ানের বক্ষে পড়ে রইল। এখানেই যেন নয়না শান্তি নিহিত রয়েছে। জিয়ান নয়নাকে নিজের বক্ষে আগলে নিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটছে। আকাশে বিজলি চমকাচ্ছে, শীতল হাওয়া বইছে, বাতাসে নয়নার কপালে চুলগুলো উড়ছে, কপালে ছোট চুলগুলো ছড়িয়ে পড়ল মুখ জুড়ে। কি মায়াবী লাগছে নয়নাকে। এক পলক তাকালো জিয়ান। হঠাৎ আকাশ কাঁপিয়ে ঝুম বৃষ্টি নামলো। বৃষ্টির ফোঁটার প্রথম ছোঁয়া নয়নার গালে পড়তে নয়না ধীরে ধীরে চোখ মেলে তাকালো। 4 চোখের মিলন ঘটল। তুমি ইচ্ছে করে চোখ বন্ধ করে রেখেছিলে? আমি যে ইচ্ছে করে চোখ বন্ধ করে রেখেছি সেটা তোমাকে কে বললো? আমি ভালোবাসা নিচ্ছিলাম চোখ বন্ধ করে। নয়না চোখ বন্ধ করে মাথা রাখলো জিয়ানের বুকে, ফিসফিস করে বলল, চলো ভিজি আজ প্রেমের বৃষ্টিতে। তুমি জানো বৃষ্টি ঝরে পড়ার শব্দটা খুব মিষ্টি লাগে যখন তোমার হৃদয়ের বেসামাল হার্টবিট শুনতে পাই। ঝুম বৃষ্টিতে রাতের শেষ প্রহরে প্রেমের জোয়ারে ভাসছে কপত কপতি। আলতো করে নয়নার কপালে চুমু দিয়ে বলল, ভিজে যাও, সমস্যা নেই, আমি তো আছি তোমাকে শুকনো রাখতে। নয়না হেসে ফিসফিস করে বলল, তুমি না থাকলে এই রাত, এই বৃষ্টি সবটাই ফিকে লাগতো, ভুতুড়ে লাগতো চারপাশ। এখন মনে হচ্ছে এইটুকু রাতেই সারা জীবন পার করে দেয়া যায়। নীরব রাস্তায় শুধু বৃষ্টির শব্দ আর দুজন মানুষ। একজন ভালোবাসায় ভিজে যাচ্ছে, আরেকজন ভালোবাসায় শিখতে হচ্ছে। ঘুমন্ত শহর। আকাশের কোলে জেগে ওঠে অজস্র মেঘ, সাথে ঝরছে ঝমঝমিয়ে বৃষ্টি। রাস্তাটা ফাঁকা, ল্যাম্পপোস্টের আধো আলোর ছায়ায় চোখ পড়ছে একে অপরের। দুজনের চোখে চোখে কথা আদান প্রদান হচ্ছে, যে কথা মুখে বলা যায় না। জিয়ান নয়নাকে কোলে নিয়ে ধীরে ধীরে হাঁটছে। পায়ের নিচে ভিজে যাচ্ছে রাস্তা, আর বুকের ভেতর ভিজে যাচ্ছে উষ্ণ অনুভূতি। নয়না মাথাটা আরো গভীরভাবে জিয়ানের বুকের মাঝে এলিয়ে দিল। শুনশান নীরবতা, কি দারুণ নিঃশব্দতা, তবুও কি এক অদ্ভুত অনুভূতি বয়ে যাচ্ছে দুজনার দেহ মন জুড়ে। বৃষ্টির পানি নয়নার চুলে জমে ঠোঁটের কোণ বেয়ে বিন্দু বিন্দু ফোঁটা ঝরে পড়ছে। জিয়ান নয়নাকে দাঁড় করিয়ে দিল। নয়নার ঠোঁট ছুঁয়ে দিচ্ছে বৃষ্টির পানি। জিয়ানের শার্ট ভিজে লেপ্টে আছে শরীরে। নয়নাকে একটানে নিজের বাহুতে নিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তোমার ঠোঁট ছুঁয়ে দেবো শুধু আমি। বলেই নয়নার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ঠোঁট ছেড়ে দিয়ে ফের নয়নাকে কোলে তুলে নিয়ে দ্রুত চলে আসলো। দারোয়ান গেট খুলে দিতে জিয়ান নয়নাকে নিয়ে সোজা নয়নার রুমে চলে গেল। ভেজা শরীর, উষ্ণ মন, দুজনের ব্যাকুলতা যেন হাজারো গুণ বাড়িয়ে দিয়েছে। বৃষ্টি ঝমঝম করে পড়ছে জানালার কাচের ওপরে। জিয়ান আলতো হাতে দরজার লক করে দিয়ে ধীর পায়ে এগিয়ে আসছে নয়নার দিকে। ফর্সা শরীরে লেপ্টে আছে ভেজা নীল শাড়ি। নয়না 2 কদম পিছিয়ে গেল। জিয়ান নয়নাকে নিজের বাহুতে আগলে নিল। নরম কণ্ঠে বলল, বাটন মাশরুম, তোমার ভেজা গায়ের গন্ধ নেশার মতো ঢুকে যাচ্ছে আমার রন্ধ্রে রন্ধ্রে। আমি উন্মাদ হয়ে যাচ্ছি। চোখ বন্ধ করে কাঁধে মুখ গুজে দিল নয়না। তার মনে হচ্ছে কেউ তার হৃৎপিণ্ড হাতুড়ি পেটা করছে। নয়নার ঠোঁটে ছুঁয়ে আছে জিয়ানের গলার কাছে। নয়না ঠান্ডায় কাঁপছে। জিয়ান নয়নার কানের কাছে মুখ নিয়ে বলল, তুমি চোখ তুলে তাকাও জান, চোখে চোখ রাখো প্রেয়সী। নয়নার সাহস হচ্ছে না এই চোখে চোখ রাখতে, তবুও চোখ তুলে তাকালো। কি ছিল ওই দৃষ্টিতে নয়নার জানা নেই। নয়নার কেমন নেশা ধরে গেল। কারোর চোখেও নেশা থাকে নয়নার জানা ছিল না। জিয়ান নয়না থুতনিতে হাত রেখে তাকিয়ে রইল। ভেজা শাড়ি লেপ্টে আছে শরীর জুড়ে, চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে, ঠোঁটগুলো কেঁপে উঠছে ঠান্ডায়, নাকি জিয়ানের স্পর্শে। জিয়ান নয়নার কানে ফিসফিস করে বলল, এত কাছে এসে থেমে যাওয়া যায় বাটার মাশরুম? নয়না খামচে ধরল জিয়ানের বুকের কাছে শার্ট। শরীর কাঁপছে তার। জিয়ান আরো গভীরভাবে কাছে টেনে নেয় নয়নাকে। একে অপরের নিঃশ্বাস মিলিত হচ্ছে। নয়না চোখ বন্ধ করে নিল। হুট করে জিয়ান নয়নার অধরে অধর মিলিয়ে দিল। প্রথমে ধীরে, তারপর গভীর লম্বা শ্বাস, চুরমার করে দেওয়া এক চুমু। নয়না 2 হাতে খামচে ধরেছে জিয়ানের পিঠ। জিয়ান নয়নার কোমরে হাত রেখে আরো কাছে টেনে নিল। নয়নার নরম কাপা শরীরটা জিয়ানের বক্ষে মিশে গেল। বাইরে ঝুম বৃষ্টির শব্দ, ভেতরে শুধু নিঃশ্বাসের শব্দ। ধীরে ধীরে জিয়ানের স্পর্শ গভীর হতে থাকলো। জিয়ান নয়নার গালে ঠোঁট রাখলো, তারপর গলায়। নয়না চোখ বন্ধ করে কাপা কাপা কণ্ঠে বলল, এভাবেই ভিজে থাকতে চাই তোমার ছায়ায়। জিয়ান নেশালো কণ্ঠে বলল, বৃষ্টি বাহিরে ঝরছে আর তুমি শীতল করছো আমার হৃদয়ে। তুমি হৃদয়ে হরণী নাকি জাদুঘর প্রেয়সী? নয়না উত্তর দিল না। সেভাবেই মিশে রইল জিয়ানের সাথে।
জিয়ান নয়নাকে কোলে তুলে নিয়ে বেডে চলে আসলো, সরিয়ে দিল ভেজা শাড়ি। বাহিরে ঝড়ের সাথে সাথে ভালোবাসার উষ্ণতায় ভেসে যেতে লাগলো দুজন। এত অপেক্ষা যেন এক নিমিষে হারিয়ে গেছে জিয়ানের পক্ষে। ভালোবাসার চাদরে মুড়িয়ে নিতে থাকলো একে অপরকে। খানিকটা রাত আসুক, জমতে থাকুক অপেক্ষা, তুমি এসে পূর্ণ করো শেষ রাতের ভালোবাসা। সুন্দর একটা রাতের পরে মিঠা মিঠা রোদে জেগে উঠল শহর। রাতের বৃষ্টি যেন রোদের উজ্জ্বলতা আরো প্রখর করে তুলেছে। জানালার পর্দা ভেদ করে সে আলোর ঝলক খেলা করতে লাগলো নয়নার চোখে মুখে। পিটপিট করে চোখ খুলে নয়না নিজেকে জিয়ানের বক্ষে আবিষ্কার করলো। রাতের কথা মনে পড়তে লজ্জায় রক্তিম হয়ে গেল নয়নার মুখশ্রী। ঘুমন্ত জিয়ানের কপালে আলতো ঠোঁট ছোঁয়ালো। এই মানুষটা এত অদ্ভুত কেন? পৃথিবীতে এত মানুষ থাকতে শুধুমাত্র এই মানুষটাকে ঘিরেই থাকতে ইচ্ছা করে কেন? নয়না মুখ ঢাকলো দুহাতে। এত দীর্ঘ অপেক্ষার পর এত সুন্দর একটা রাত যেন সমস্ত মান অভিমান ভাসিয়ে নিয়ে গেছে ভালোবাসার আদরে। নয়না উঠে ফ্রেশ হয়ে বাহিরে আসলো। তখন বাজে বেলা 12টা। নয়না ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। ঘুম ভাঙলো তোদের? রাতে জামাইকে কিছু খেতে দিয়েছিলি তো? নয়নার কান গরম হয়ে গেল। কাচুমাচু হয়ে দাঁড়িয়ে বলে, তুমি কি করে জানলে উনি এসেছে? সকালে যাওয়ার আগে দারোয়ান বলেছে নাস্তা রেডি করছি, জামাইকে নিয়ে আয়। নয়না এক দৌড়ে রুমে চলে এসে দরজা বন্ধ করে দিল। কি লজ্জা, কি লজ্জা! জিয়ান ততক্ষণে উঠে তোয়ালে দিয়ে মাথা মুছছিল। এভাবে নয়নাকে আসতে দেখে বলে, কি হলো ডিয়ার বাটার মাশরুম, এনি প্রবলেম? নয়না কোমরে হাত দিয়ে বলে, বিগ প্রবলেম। আপনাকে কে বলেছিল সারপ্রাইজ প্ল্যান করতে? আম্মু জেনে গেছে আপনি এসেছেন রাতে। জিয়ান নয়নার সামনে এসে বলে, তো আবার কি? আম্মু আবার ওসব বুঝে যায়নি তো? আমি সবার সামনে কিভাবে মুখ দেখাবো? সব দোষ আপনার। জিয়ান নয়নাকে কোলে তুলে নিয়ে বলে, আহা গো সোহাগী, স্বামীর হাতুর খেতে ভাল লাগে, এখন আবার ড্রামা? সরেন, একদম সহ্য হচ্ছে না এখন আপনাকে। সত্যি সরবো? একটু নড়ে দেখেন, পা ভেঙে দেবো। জিয়ান টুপ করে নয়নার কপালে চুমু দিয়ে বলেন, একটু বেশি উল্টাপাল্টা ভাবো তুমি। আমার ড্রেস বের করে দাও, খুব খিদে পেয়েছে বউ। নয়না জিয়ানের গলা জড়িয়ে ধরে বলে, ভালোবাসি আপনাকে মিস্টার প্লেন ড্রাইভার। জিয়ান নয়নার নাক টেনে বলে, আহা দূরে পিচ্ছি বউটা। নয়না কপাল কুঁচকে বলে, আমি মোটেও পিচ্ছি না, কলেজে পড়ি আমি। হ্যাঁ। নীল রঙের শাড়ি, সঙ্গে সাদা রঙের ব্লাউজ, শাড়ির আঁচল কোমরে গোজা, চুলগুলো খোপা করা, কোমরে জমে আছে বিন্দু বিন্দু ঘাম। রমণী ব্যস্ত হাতে রান্না করছে, হাতের ইনিজিনি শব্দ তুলছে সাদা নীল রেশমি কাচের চুড়ি। অনিকেত ঘুম থেকে উঠেছে বেলা করে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সায়নাকে দেখছে। কি দারুণ লাগছে! যখন তরকারি নাচছে চুড়িগুলো শব্দ করছে। অনিকেতের ইচ্ছে করছে সায়নার চুলগুলো খুলে দিতে। ধীর পায়ে সায়নার পেছনে গিয়ে দাঁড়ালো। সায়না ঘাড় না ঘুরিয়ে বলল, টেবিলে ওটস পুডিং রাখা আছে, খেয়ে নিন। তুমি কি করে বুঝলে আমি এসেছি? সায়না খুন্তি হাতে সামনের দিকে ঘুরে দাঁড়ালো, কোমরে এক হাত রেখে বলল, আমার মাথায় তো বুদ্ধি আছে, তাই বুঝেছি। সব সময় এমন সাপের মতো ফসফস করো কেন? কারণ তুমি সব সময় করলার মতো কথা বলো, তাই। অনিকেত সায়নার দিকে তাকিয়ে আছে। একবার সায়নার উন্মুক্ত কোমরের দিকে তাকাচ্ছে, আরেকবার চেহারার দিকে। এভাবে কি দেখছো? আগে কখনো দেখোনি? অনিকেত চোখ বন্ধ করে বলল, আমার ইচ্ছা করছে তোমাকে কোলে তুলে সোজা বেডরুমে নিয়ে যেতে। সায়না আরো 2 কদম সামনে এসে দাঁড়ালো। তোমার কি ইচ্ছা করছে সেটা তুমি করতে পারবে? ওই সাহস তোমার আছে? অনিকেত ফট করে চোখ খুলে সায়নাকে কোলে তুলে নিল। গ্যাস বন্ধ করে সোজা চলে গেল বেডরুমে। সায়না অনিকেতের গলা জড়িয়ে ধরে আছে। অনিকেত সায়নাকে বিছানায় বসিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে সায়নার ঠোঁট দুটো আঁকড়ে ধরল নিজের ঠোঁট দিয়ে। দীর্ঘ সময় পর ঠোঁট ছেড়ে দিয়ে সায়নার চোখের উপর আঙ্গুল রেখে বলল, তুমি চোখ খুললে আমি লজ্জা পাবো, চোখ বন্ধ রাখো। আমার ভীষণ প্রেম পাচ্ছে। অবেলায় এমন প্রেম করতে লজ্জা তো লাগবেই, তাই না? বউকে আদর করতে বেলা অবেলা লাগে নাকি? হাদারাম। চুপ, একটা কথা বলবে না। কথা বললে কিন্তু ঠোঁট নাড়াতে পারবে না, কামড়ে ধরে রাখবো। সায়নার ভীষণ লজ্জা লাগছে। তার লাজুক বরটাও কিনা শেষমেশ বেশরম হয়ে উঠল। দুপুর 1টা বাজে। ডাক্তার সাহেব তার বউকে ভালোবাসায় সিক্ত করে দিতে ব্যস্ত। এ যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য। সায়না অনিকেতের কানের কাছে ফিসফিস করে বলল, এটা পৃথিবীর অষ্টম আশ্চর্য। নাস্তা করে রেডি হয়ে বেরিয়ে গেল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। জাহানারা বেগম দুপুরের খাবার খেয়ে বিকেলে যেতে বলেছিলেন, কিন্তু জিয়ান তাকে বুঝিয়ে নয়নাকে নিয়ে চলে গেল। গাড়িতে পাশাপাশি বসে আছে দুজনে। নয়নার মনে আজ যেন বাদ ভাঙা আনন্দ। এই যে একটা মানুষ, সেই মানুষটা কেবল পাশে আছে বলে নয়নার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। নয়না জিয়ানের দিকে তাকিয়ে বলল, জানেন, জানাও, জানতে চাই। সবচেয়ে আনন্দ যে মানুষটা দিতে পারে সেই মানুষটাই সবচেয়ে বড় কষ্ট দিতে পারে। সে ছাড়া জগতে আর কারো সাধ্য নেই অমন কষ্ট বা সুখ অনুভব করানোর। জিয়ান নয়নাকে নিজের দিকে টেনে নিয়ে বলল, জগতে সুখ দুঃখ দুটো একে অপরের পরিপূরক।
দুঃখ না থাকলে সুখের সময়টা অমন করে অনুভব করা যায় না। আবার কেউ সারা জীবন সুখে থাকলে সুখটাকেও পানসে মনে হয়। আপনি কি আমার দুঃখের কারণ হবেন? দেখো, আমি তোমাকে ভালোবাসি। আমরা যাদের ভালোবাসি পৃথিবীর সব সুখ তাদের নামে লিখে দিতে চাই, কিন্তু আমরা নিজেদের অজান্তেই তাদের দুঃখও দিয়ে থাকি। নয়নার মন ভার হয়ে গেল, চুপ করে রইল। জিয়ান আজ করতে পারলো নয়নার মন খারাপ। আলতো করে নয়নার গাল টেনে বলল, ভালোবাসি বউ, এবার একটু হাসো। নয়না হাসলো না। সে যেন মনে মনে পণ করেছে হাসবে না। তুমি চাইছো আমি তোমাকে কাতুকুতু দিই? আহা, শুনুন, আপনি মোটেও আমার মনের মতো উত্তর দেননি, তাই আমি রেগে আছি। হাসবো না আমি। রেগে আছো মানে? আমি কি করলাম? আপনি তো উত্তর দিতে পারতেন, জীবনেও আমাকে কষ্ট দেবেন না, কিন্তু আপনি কি উত্তর দিলেন? শুনুন, আমাকে একদম টাচ করবেন না, আপনাকে আমার সহ্য হচ্ছে না। আরে জান, আমি শুধু বাস্তবতা বললাম। এই কান ধরছি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দাও। নয়না জিয়ানের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিয়ে বলল, আহা, পাইলট রেজা চৌধুরী কান ধরে ক্ষমা চাইছে। যাকে ভালোবাসি তার জন্য সব করতে পারি। আমার না জাহিন ভাইয়াকে ভালো লাগে না। আপনিই বলুন, আমি তার বড় ভাইয়ের বউ, আমার সাথে এরকম মজা করার কোনো মানে হয়? আবার আপনার মতো একই পাঞ্জাবি পড়েছে। তুমি একটু বেশি ভাবছো জান। আমি জাহিনের সঙ্গে কথা বলবো, বেচারা নিজেও লজ্জিত। নয়না জিয়ানের হাত ধরে বলল। জাহিনের ফোন সুইচ অফ। সে যেন নিজের কাছেই বারবার হেরে যাচ্ছে। ভালোবাসার মানুষের দেওয়া ক্ষত মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। এত ভালোবাসার পরেও মানুষ কি করে সেই মানুষকে ঠকাতে পারে? সারা রাত এসব যন্ত্রণা তাকে তাড়া করেছে। ঘুমাতে পারেনি পুরো রাত। সকালে ঘুম ভাঙলো বেলা 11টায়। মোবাইল অন করে প্রথমে কল করলো অন্তরকে। অন্তরের ফোন ওয়েটিং। মোবাইল বিছানার উপর রেখে ফ্রেশ হয়ে আসলো। অন্তরকে একটা টেক্সট করে ফোনটা আবার সুইচ অফ করে রাখলো। অ্যাভোকাডো টোস্ট আর ব্ল্যাক কফি দিয়ে সকালে নাস্তা শেষ করে বের হলো বাসা থেকে। অন্তর জাহিনের টেক্সট দেখে তুষিকে কল করে বলল, আজকেই তোমার সমস্যার সমাধান করে ফেলবো। জাহিন দেশে ফিরে এসেছে। তুষিও খুব আনন্দিত। এতদিন ধরে মনের মধ্যে গিলটি ফিলিংসটা তাকে নয়নার কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছিল। এটার সমাধান হলে সে নয়নার কাছে ক্ষমা চাইবে। জাহিন বসে আছে আরামবাগের একটা গোডাউনে। কালো শার্ট, কালো জিন্স, কালো সানগ্লাস, কালো ঘড়ি, দু ঠোঁটে চেপে রাখা সিগারেট। তাকে এখন মাফিয়া কিংয়ের মতো লাগছে। এটা হলো জাহিন আর অন্তরের গোপন মিটিং রুম। কেউ ধারণাও করতে পারবে না এই মাটির নিচে এমন কোনো রুম থাকতে পারে। অন্তর যখন আরামবাগে পৌঁছালো তখন বেলা 3টা বাজে। অন্তরের ফোনে পরপর কয়েকটা মেসেজ আসলো, সঙ্গে অনেকগুলো অডিও ক্লিপ। অন্তরের হাত পা কাঁপছে, চোখ দুটো লাল হয়ে উঠেছে। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে এগিয়ে গেল বাড়িটার দিকে। গলির শেষ মাথায় একতলা একটা বাড়ি। বাড়ির এক সাইডে সুতার গোডাউন, তার ঠিক নিচেই তাদের গোপন মিটিং রুম। অন্তর ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তারপর গোপন দরজার সাহায্যে পৌঁছে গেল কাঙ্ক্ষিত স্থানে। জাহিন তখন পায়ের উপর পা তুলে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে। অন্তর নিজের পকেট থেকে পিস্তল বের করে জাহিনের মাথা বরাবর তাক করে বলল, আমি তোকে নিজের ভাই ভেবেছি। তুই না রাখলে বন্ধুত্বের সম্পর্ক না ভাইয়ের। আমার বোনের খুনিদের সাহায্য করেছিস, আমি তোকে বাঁচিয়ে রাখবো না? তোকে মারতে আমার কষ্ট হবে, তবে আমি চাই না তোর মতো কর্মকর্তার জন্য দোষীরা এভাবে ঘুরে বেড়াক। আইন তো মানুষকে রক্ষা করার জন্য। তুই বলেছিলি এই গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত হয়েছিস মানুষকে ন্যায় বিচার দিতে, অথচ সামান্য টাকার কাছে বিক্রি হয়ে গেলি। তোর তো টাকার অভাব ছিল না জাহিন, তবুও কেন করলি তুই এসব? জাহিন নিজের বন্দুক সোজা অন্তরের পেট বরাবর তাক করে বলল, আমি যা করেছি তাতেই ভালো। তুই কি ভেবেছিস আমি না বুঝে এসব করেছে? মান্নাত মেয়েটা তোর উপর ভরসা করে আছে। তার বিশ্বাস তুই তার বাবা মায়ের হত্যাকারীকে শাস্তি দিবি। অন্তর, অন্যের জন্য নিজের জীবন ঝুঁকিতে কেন ফেলবো? এটা রাজনীতির দাবা, এখানে চাল ঘুরতে থাকে। ঠান্ডা মাথায় আমার কথা শোন। অন্তর তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, আমার বোনটাকে ওরা মেরে ফেললো আর তুই তাদের বাঁচিয়ে দিলি। আজ এখান থেকে যে কোনো একজন জীবিত বের হবে, হয় তুই নয় আমি। জাহিদ চৌধুরীকে কেউ হারাতে পারে না। তুই আমার বন্ধু, তোকে মারার কোনো ইচ্ছা আমার নেই। আমার কথা শোন, নিজের জীবনেই বেঁচে থাক। মেহিনুর সব লাগেজ গুছিয়ে নিয়েছে। আগামীকাল তার ফ্লাইট। এখানে আর থাকার মানে হয় না। মিতা বেগম অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু মেহিনুর এখানে থাকতে রাজি নয়। মেহিনুর সোফায় বসে সংবাদ দেখছিল। হঠাৎ কলিং বেলের আওয়াজে দরজার দিকে ফিরে তাকালো। একজন সার্ভেন্ট দরজা খুলে দিল। মেহিনুর দেখলো জিয়ান আর নয়না দরজার সামনে দাঁড়িয়ে আছে। নয়নার পরনে মেরুন রঙের একটা পাকিস্তানি 3 পিস। নয়নার হাত জিয়ানের হাতে আবদ্ধ। কি যত্নে আগলে রেখেছে জিয়ান নয়নার হাত। মেহিনুরের চোখের কোণে অশ্রু জমা হলো। পৃথিবীতে কিছু মানুষ থাকে যাদের কপালে ভালোবাসা পাওয়ার ভাগ্য থাকে না। মেহিনুরের নিজেকে সেই দুর্ভাগা মনে হচ্ছে। দ্রুত চোখের কোণে জমা জল মুছে নিল সকলের আড়ালে। জিয়ান ল্যাপটপে কাজ করছে। নয়না জিয়ানের কোলে বসে আছে। নয়না, আপনি কিসের লেটার লিখছেন? তোমাকে নিয়ে যাওয়ার আবেদনপত্র। কিন্তু আমার তো সামনে ইয়ার চেঞ্জ পরীক্ষা।
ওটা দিয়েই যাবে। আচ্ছা, পড়াশোনা না করার কোনো অপশন নেই? বিয়ের পর পড়াশোনা করছি, ব্যাপারটা কেমন যেন বেমানান, তাই না? যতই বাহানা দাও কোনো কাজ হবে না, অন্তত অনার্স শেষ করতে হবে। আমি তো জব করব না, তাহলে এত পড়ে কি হবে? শিক্ষিত গৃহিণী হবে তুমি। সামনের দিকে ঘুরে জিয়ানের গলা জড়িয়ে ধরে বলে। আপনার ঠোঁট এত গোলাপি কেন? জিয়ান নয়না নাক টেনে বলে, খুব দুষ্ট হয়ে গেছো বউ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।